গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে ঘুরে দেখলেন দুই উপদেষ্টা। শহীদদের তালিকা, আন্দোলনের দিনলিপি সহ বিভিন্ন তথ্য উপাত্তে সজ্জিত করার পরিকল্পনা। পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয়। গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। তারেক রহমানকে সাজা দিতে পিস্তল ঠেকানো হয় বলছেন সাবেক বিচারক মোতাহের হোসেন। খালাস দেয়ায় আওয়ামী লীগের রোশানলে পড়ে ছাড়তে হয় দেশ। তাদের কোমর থেকে পিস্তল বের করে এখন আমার বুকে ধরে এবং বলে, আপনি বলেন তারেক রহমানকে পানিশমেন্ট দিবেন, পানিশমেন্ট দিয়ে রায় দিবেন কিনা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ, মানববন্ধন। সব ক্ষেত্রে বৈষম্যহীনতা নিশ্চিতের আহ্বান মান্নার। পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ২ সপ্তাহ পরও নামেনি পূর্বাঞ্চলের বানের পানি। খুলনার দাকোপে ভেঙে যাওয়া বাঁধ মেরামতে স্থানীয়দের স্বেচ্ছাশ্রম। কুমিল্লায় খুনের পর যুবকের হাতের কবজি কেটে নিয়ে যায় খুনি। দুজনই ছিনতাই, মাদক ব্যবসায় জড়িত, তদন্ত করছে পুলিশ। সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘাতে আবারও উত্তাল ভারতের মণিপুর। সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে রকেট হামলা। 2 জেলায় সহিংসতায় নিহত 5। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে গণভবনকে জাদুঘরে রূপ দিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। সকালে তথ্য ও সম্প্রচার, যুব, ক্রীড়া এবং শিল্প উপদেষ্টা গণভবন পরিদর্শন করেন। তারা জানান, জাদুঘরে থাকবে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা, 16 বছরে আওয়ামী সরকারের স্বৈরাচারী শাসন, গুম খুন সহ অন্যায় অবিচারের নানা চিত্র এবং তথ্য উপাত্ত। গণভবনকে জাদুঘরে রূপ দিতে প্রাথমিকভাবে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। উত্তাল 5 আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে তারিখকে বলে 36 জুলাই। সেদিন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয় গাথা লিখতে জুলাই মাস জুড়ে শহীদ হয় শত শত প্রাণ, জীবনের জন্য পঙ্গু হয়েছে হাজারো মানুষ। সেই জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এজন্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে বানানো হবে স্মৃতি জাদুঘর। এই গণ অভ্যুত্থানের স্মৃতি এবং এই ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। আজকে আমরা সেই উদ্দেশ্যেই প্রাথমিক ভিজিট করতে এসেছি। বর্তমান সরকারের 3 উপদেষ্টা সেই গণভবন ঘুরে দেখে জানালেন তাদের পরিকল্পনার কথা। জাদুঘরে রূপ দিতে প্রাথমিক পর্যায়ে গঠন করা হবে বিশেষজ্ঞ কমিটি। কমিটিতে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্থাপত্য সাথে জড়িত এবং জাদুঘর বিশেষজ্ঞ এবং যারা আর্টিস্ট রয়েছেন তাদের থেকেও, এবং আমরা বিদেশে যারা রয়েছে জাদুঘর বিষয়ে বিশেষজ্ঞ বা এরকম অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার অভিজ্ঞতা রয়েছে তাদের সাথেও যোগাযোগ করার পরামর্শ নেওয়ার জন্য বলা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পরিণতি কতটা ভয়াবহ হয় তার নিদর্শনের জন্যই গণভবনকে জাদুঘর করার উদ্যোগ বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয়। উপদেষ্টারা আরও জানান, জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা তৈরির কাজ এগিয়েছে অনেকখানি, দ্রুতই সেটি প্রকাশ করা হবে। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।
জুলাই আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নেন আহতদের খোঁজ খবর। আন্দোলনে গুলিবিদ্ধ 11 জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন, যাদের মধ্যে 8 জনই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। হাসপাতাল পরিচালক জানান, আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। সেখানে গুলিবিদ্ধ 4 শিক্ষার্থীর চিকিৎসা চলছে। তারা সবাই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন বলেও জানান তিনি। নিশ্চিত করেন আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। এ সময় সেখানে ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক সহ অন্যান্য সিনিয়র চিকিৎসকরা। তারেক রহমানকে ফরমায়েশি সাজা দেওয়ার নির্দেশ ছিল, পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকিও দেয়া হয় বিচারককে, কিন্তু তিনি তা মানেননি, খালাস দিয়েছেন আসামিকে। ন্যায় বিচার নিশ্চিতের ফলাফল প্রাণ ভয়ে দেশত্যাগ, দেশান্তরী হয়েও রক্ষা হয়নি যেন। বলছি ঢাকার বিশেষ জজ আদালত 3-এর সাবেক বিচারক মোতাহার হোসেনের কথা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অর্থ পাচার মামলায় খালাস দেয়, যাকে বরণ করতে হয়েছে সীমাহীন দুর্ভোগ। মোতাহার হোসেনের সাথে ভার্চুয়ালি কথা বলেছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিন। 2013 সালের 17 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোতাহার হোসেন অর্থ পাচার মামলায় বেকসুর খালাস দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সে সময়ের কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে যেন জানান দিয়েছিলেন নিজের কঠোর অবস্থানের। কেবল ন্যায় বিচার করতে গিয়ে বদলে যায় তার জীবন। কি হয়েছিল সে সময়? মামলার রায়ের পূর্বাপর ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফিনল্যান্ডে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিচারক শোনালেন ভয়ঙ্কর সব ঘটনা। তদানীন্তন ঢাকার জেলা জজ, তদানীন্তন ঢাকার মেট্রোপলিটন সেশন জজ, তারা আমার চেম্বারে এসে হুমকি দিয়েছে যে আপনি যদি তারেক রহমানকে খালাস দেন, খালাস দিয়ে যদি চেম্বার থেকে বের হয়ে যান, এরপরে কিন্তু আপনার লাশ পাওয়া যাবে না, আপনি গুম হয়ে যাবেন। আইন সচিব, যার নাম শেখ জহিরুল হক দুলাল, এবং আইন মন্ত্রণালয়ের আরেকজন অফিসার, তার নাম হলো বিকাশ কুমার সাহা, সম্ভবত যুগ্ম সচিব ছিলেন, আমাকে নানাভাবে অস্ত্রের মুখে হুমকি দিত। তাদের কোমর থেকে পিস্তল বের করে এখন আমার বুকে ধরে এবং বলে যে পিস্তল দিয়ে গুলি করলে একবারে 10টা গুলি কিন্তু বুক ছেদ করে যাবে। আপনি বলেন তারেক রহমানকে পানিশমেন্ট দিবেন? এই বিচারকের মতে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সেই মামলার সাক্ষ্য প্রমাণ অনুযায়ী সাজা দেওয়ার কোনো সুযোগ ছিল না। কেবল রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দিতে লিখিত রায়ে স্বাক্ষর করার চাপও ছিল। হোসেন মোহাম্মদ এরশাদ, শেখ হাসিনা, খালেদা জিয়ার মামলার বিচার করা এই বিচারকের কখনো সাক্ষাৎ বা আলাপও হয়নি তারেক রহমানের সাথে। শুধু দৃঢ় অবস্থান ছিল ন্যায় বিচার নিশ্চিতে। সরকারি সাক্ষী, তদন্ত কর্মকর্তা, এদের বক্তব্য দিয়ে কোনো দিন কোনো আসামিকে দোষী সাব্যস্ত করা যায় না, তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ জিরো। এইরকম একজন নিরীহ মানুষকে এই আইন সচিবের হুকুমে অথবা ওই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুকুমে বা আইনমন্ত্রীর হুকুমে নির্দেশে আমি একজন নিরীহ মানুষকে শাস্তি দেব, এটা আমার বিবেক কখনই সায় দেয়। আমি ডিটারমাইন্ড ছিলাম, আমি সত্য বিচার করব, এটা আমার যা হয়। তবে ফরমায়েশি রায় না দেওয়ার খেসারত দিতে হয়েছে মোতাহার হোসেনকে। দেশ ছাড়তে হয় প্রাণ ভয়ে, প্রথমে মালয়েশিয়া, এরপর সেখান থেকেও বাংলাদেশের গোয়েন্দা সংস্থার ভয়ে পালিয়ে যেতে হয় নেপালে, আর 2022 সালে ছেলেকে নিয়ে আশ্রয় নেন ফিনল্যান্ডে। মালয়েশিয়া থেকে 6 জনকে অ্যারেস্ট করার জন্য বাংলাদেশ থেকে 34 জন গোয়েন্দা, 4 জন মন্ত্রী মালয়েশিয়ায় গিয়েছে, অবস্থান করছে। এই নিউজ পাওয়ার পর আমি আমার বাসায় না উঠে আমি সরাসরি চলে যাই 500-700 মাইল দূরে, জঙ্গলে গিয়ে ওখানে বাস করি 16 দিন। 5 আগস্ট গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর আশাবাদী বিচারক মোতাহার হোসেন দেশে ফিরতে চান দ্রুত সময়ে। আমি মনে করি এই দেশে যদি আমি কিছুটা সেবা করার সুযোগ পেতাম, বিশেষ করে আইন সংস্কার সম্পর্কে, আমার এই দেশান্তরিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি রাষ্ট্র সংস্কার, আইন সংস্কার, ফৌজদারি বিচার ব্যবস্থা, সংবিধান সম্পর্কে এই নিরলসভাবে গবেষণা করে যাচ্ছি। তারেক রহমানকে খালাস দিয়ে বিচারক মোতাহার হোসেনের দেয়া সেই রায়ের পর 2014 সালে দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে। 8 বছর পর করে মামলাও। সম্প্রতি এই মামলা থেকে খালাস পান আলোচিত এই অবসরপ্রাপ্ত বিচারক। কুমড়াগুলো এখানে ছিল। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।
সামগ্রিক স্বার্থ বিবেচনা না করে বিশেষ ব্যক্তি বা দলের পক্ষে অবস্থান নিলে ভারতের মতামতকে গ্রহণ করবে না বাংলাদেশের জনগণ। এই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। সকালে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। ভারত এখন আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলেও মন্তব্য করেন রিজভী। বলেন, বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক। দুদেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন, তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয়। আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ, তিনি শেখ হাসিনা। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দিনভর বিক্ষোভ করেছে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলনরতরা ঘোষণা দেয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দাবির পক্ষে সুস্পষ্ট আশ্বাস না আসা পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে। তবে বিকেল পর্যন্ত সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে কোনো যোগাযোগ করা হয়নি। চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছে। করোনা মহামারী এবং ধারাবাহিক রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই দাবি ক্রমেই আরো বেগবান হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো বড় পরিসরে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের দাবি তুলে ধরল আন্দোলনকারীরা। বয়সসীমার বাধা চাকরির ক্ষেত্রে প্রধান বৈষম্য বলে দাবি করেন তারা। আমাদের সরকারকে ক্ষমতায় দিয়েও আমরা সরকারের কাছে বলতেছি না যে আমাদেরকে চাকরি দেন, আমরা বলতেছি যে আমাদের যোগ্যতা, আমাদের দক্ষতা, অভিজ্ঞতাকে প্রমাণ করার একটা সুযোগ দেন। বৈষম্য বিরোধী আন্দোলন বলেন, তাহলে বাংলাদেশে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধি করার সবচেয়ে বড় বৈষম্য রেখে দিয়েছে আমাদের ছাত্র সমাজের সাথে। এখন বাংলাদেশের গড়াই হচ্ছে যে ৭০+, সেখানে ৪০ হওয়ার কথা, কিন্তু আমরা বলেছি যে না, আমাদের ন্যূনতম ৩৫ শর্ত সাপেক্ষে অনেক ক্ষেত্রে আপনার উন্মুক্ত বয়সসীমা করা যেতে পারে। কোনো জরিপ ছাড়াই সনাতনী পদ্ধতিতে চাকুরিতে নিয়োগের বয়সসীমা রেখে দেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের। উপর মহল থেকে একটি বিশ্বস্ত টিম আমাদের সাথে এসে কথা বলে চূড়ান্ত যে প্রজ্ঞাপন সেটা কবে দেওয়া হবে সেই ব্যাপারে এখানে একটা সময় নির্ধারণ করে দেওয়া। আমরা যখনই চূড়ান্ত আশ্বস্ত পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। কেউ যদি বিশৃঙ্খলা করে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব। আন্দোলনকারীদের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানান দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। বলেন, বৈষম্যহীন বাংলাদেশের কোনো ক্ষেত্রেই বৈষম্য থাকা উচিত নয়। ৩০ নাকি ৩৫ এই বিতর্ক আমি খুব ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে করি চাকরির আবার বয়সসীমা, আমার যদি যোগ্যতা থাকে তাহলে ৪০ বছর বয়সে আমি চাকরি পেতে পারি। দুপুর ১:৩০টার পর দাবির পক্ষে নিজেদের অবস্থান জোরদার করতে শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের বাধার কারণে বন্ধ হয়ে যায় যান চলাচল। আমরা এখানে কেউ দাঁড়াতে আসি নাই, আমরা এসেছি শুধু এই জন্য যে আমাদের বয়সটা যাতে ৩০ থেকে ৩৫ করে দাও, যাতে একটা বেকার ছেলে যাতে একটা চাকরি পরীক্ষা আবেদনের সুযোগ পায়। আমাদের কথা মতন যদি তারা আমাদের সাথে না বসে তাহলে আমরা পরবর্তী ধাপটা আপনাদেরকে জানাই দেব। আমরা অবস্থান কর্মসূচি নিব না, আজকে ৬টা পর্যন্ত থাকবো। সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যোগাযোগ করা না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হয় আন্দোলনকারীদের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে কথা বলতে একদল প্রতিনিধি গিয়েছেন প্রবাসী কল্যাণ ভবনে। সেখানে ডক্টর আসিফ নজরুলের সঙ্গে দেখা করবেন তারা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। দর্শক, আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখানে রয়েছেন, তার সাথে একটু কথা বলতে চাই। রাব্বি, উপদেষ্টার সঙ্গে কি তারা সাক্ষাৎ করতে পেরেছেন কিনা, আপনার কাছে কি তথ্য আছে সেটা একটু জানতে চাই আমরা। শাওন, শুরুতেই বলে রাখি যে প্রবাসী কল্যাণ ভবনে আইন উপদেষ্টা তিনি আসিফ নজরুল তিনি ছিলেন এবং কিছুক্ষণ আগে তিনি বের হয়ে যান এই ভবন থেকে। তো বের হওয়ার সময় আমি কথা বলি আইন উপদেষ্টার সাথে। তিনি বলেছেন তিনি এরকম কিছু জানেন না যে তার এখানে তার দপ্তরে
আন্দোলনকারী চাকরি প্রত্যাশী যারা ন্যূনতম চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে সকাল থেকে রাজপথে আছেন এখন পর্যন্ত। যদিও সবশেষ যে ব্রিফিং আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা তারা বলেছেন যে তারা আইন উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন প্রবাসী কল্যাণ ভবনে, কিন্তু এখানে আসার পর আমি কাউকেই দেখিনি, এমনকি প্রবাসী কল্যাণ ভবনের প্রবাসী উপদেষ্টা, এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, সে একই সাথে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এ বিষয়ে কিছুই জানেন না, আমাকে সেটি বললেন। শাওন। রাব্বি, ধন্যবাদ আপনাকে। সংযুক্ত আরব আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া কারাবন্দী ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন আজ দেশে ফিরছেন। সন্ধ্যার পর তাদের ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা ৭টায় প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, পরে একই ফ্লাইট রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দুবাইয়ে বিক্ষোভ করলে যাবজ্জীবন সহ বিভিন্ন সাজায় দণ্ডিত হন ৫৭ বাংলাদেশি। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সাথে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও দেন তিনি। দর্শক, বাংলাদেশিদের ফেরার বিষয়ে বিস্তারিত জানবো হযরত শাহজালাল বিমানবন্দর থেকে। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশির ফ্লাইট ঢাকায় পৌঁছেছে কিনা সেই সম্পর্কে জানতে চাই, এবং বাকিরা ঠিক কবে নাগাদ আসবেন সেই সম্পর্কে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? শাওন, বাকিরা কবে নাগাদ আসবেন শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে কখন নাগাদ তারা আসবেন সে বিষয়ে কিচ্ছু জানানো হয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিংবা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সুনিশ্চিতভাবে বলা হয়, কিছুই জানানো হয়নি। তবে আজকে যে ১৪ জন আসার কথা ছিল, যেমনটি জানানো হয়েছে যে ঠিক ৭টা বাজে তারা বাংলাদেশে ল্যান্ড করার কথা, কিন্তু আমরা এয়ারপোর্টে এসে দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু তাদের প্রবাসী যে ১৪ জনকে নিয়ে ল্যান্ড করার কথা ছিল বিমানটি, সেটি কিন্তু এখনও ল্যান্ড করেনি। আমরা এখানে এসে দেখেছি যে সংযুক্ত আরব আমিরাত থেকে ঠিক ৭:৫৫ এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট নামার কথা রয়েছে। তো এখান থেকে যেটি জানানো হচ্ছে যে সেই ফ্লাইটে হয়তো এই ১৪ জন প্রবাসী যারা কিছুদিন আগে সাজা থেকে মুক্তি পেয়েছেন এবং তাদেরকে দ্রুত বাংলাদেশে পাঠানো হয়েছে, তারা হয়তো এই ফ্লাইটটিতে থাকতে পারেন। সেটির জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছি। তবে এখনো পর্যন্ত সেটিতেও যে থাকতে পারে কিনা সে বিষয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সিভিল এভিয়েশন থেকে কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তেমন কোনো তথ্যই জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে সেই ফ্লাইটটিতেই থাকতে পারেন সেই ১৪ জন যারা প্রবাসী যারা রয়েছেন তারা। এছাড়া ৭টার পরে যে ফ্লাইটটি নামার কথা সেটি কিন্তু শাহজালাল বিমানবন্দর থেকে কিন্তু চট্টগ্রামে গিয়ে সেখানেও আবার অবতরণ করবেন, কারণ সে ফ্লাইটে বেশ কয়েকজন হয়তো চট্টগ্রাম বিভাগের থাকতে পারেন, তাই হয়তো তারা সেখানে চট্টগ্রাম এয়ারপোর্টেই তারা নামবেন এবং তাদের অবস্থানে যাবেন। তবে এখনও পর্যন্ত শাওন সে ১৪ জনের কারো আমরা দেখা পাইনি, অর্থাৎ তারা এখনও নামেননি, হয়তো আরও কিছুক্ষণ পরেই এয়ারপোর্টে তারা নামবেন এবং তখনকার সর্বশেষ পরিস্থিতি নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো আমরা। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে। জমি দখল, এলাকাবাসীর উপর অত্যাচার নির্যাতনের জন্য নিজ গ্রামেও কুখ্যাত এনটিএমসির সাবেক মহাপরিচালক ও আয়নাঘরের কারিগর অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। স্থানীয়রা বলছেন, ঝালকাঠিতে শত শত বিঘা জমি পাওয়া গেছে জিয়ার মালিকানায়। এসব জমিতে গড়ে তুলেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার আর বাংলো। গ্রামবাসীর কাছ থেকে জোরপূর্বক এসব জমি ছিনিয়ে নেয়ার অভিযোগ আছে। জমি না দিলে নেমে আসতো অকথ্য নির্যাতন, হয়রানি। গ্রেপ্তারের পর মুখ খুলছেন ভুক্তভোগীরা। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসির সাবেক মহাপরিচালক ও অব্যাহতিপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেফতার হন। তার বিরুদ্ধে খুন, গুমসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর একে একে সামনে আসছে জিয়ার অপরাধ।
অভিযোগ উঠেছে নামে বেনামে বিপুল জমি দখল করেছেন নিজ গ্রাম ঝালকাঠি সদরের প্রতাপপুরে। জিয়া স্থানীয়দের কাছে তপু মিয়া নামেই বেশি পরিচিত। স্থানীয়রা বলছেন গ্রামে অন্যের জমি জবরদখল আর নামমাত্র মূল্যে লিখিয়ে নিয়ে করেছেন মাছের প্রজেক্ট, গরুর খামার, নার্সারি আর বিলাসবহুল বাংলো। রাত্রে আসছে থ্রেট মেরে দিয়েছে, পিস্তল ধরছে মাথায়, অনেক মারধর করছে। মারধর করার পর আমাকে এই জায়গা ঢুকতেছে, এই আর কিছু দেয় না আমাকে। বলছে যে না তোমরা জায়গা পাবা না। এইপর আমাকে ওই পাশ দিয়ে জায়গা কাটিয়ে এবার বাড়ি বাঁধতে লইতেছে, আমাকে বান্দা বাড়িতে হে লই গেছে। এরা তো এই র্যাপেরা হে জোর করি আমাকে জায়গায় পুষ্কুনি পাশ দিয়ে লই গেছে ওয়াল। আর আমরা কি করবো, আমরা তো হের লোক ঝগড়া করি আর পারি না। ওখান থেকে আমার সে জায়গাতে মাইপার দিয়ে উনি নিছে, ওই ভিতরে আমার একটা জায়গা আছে, আর ওই জমিটা পুরো জমিটা আমাদের এক দাগের আর কি আমাদের বাড়ি। যত বাথরুমের পাইপ সব আমার এই সাইডে, সব এই সাইডে। চলেন একটু ওই যে যাই দেখি। অ্যাগ্রো ফার্মে 20 বিঘা সহ ইউনিয়নের বাঙ্কুড়া ও কুতুবকাঠি মৌজায় অন্তত 200 বিঘা জমি রয়েছে জিয়াউল আহসানের। এসব দেখাশোনা করত জিয়ার অনুগতরা। প্রজেক্টের কারণে ক্ষতিগ্রস্ত হন আশপাশের জমির মালিকরা। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে গ্রামবাসীর উপর নেমে আসত অকথ্য নির্যাতন। ওনারে বাধা দেওয়া হয়েছে, এরপর উনি ভয় দেওয়া হয়েছে যে মারিয়ে লাই দেবো। জায়গায় মানুষ একটা জোর গলায় কথাও বলতে পারতো না। জোর গলায় কথা বললেও এখানে তার দেখার জন্য হুমায়ুন ছিল, র্যাবের নাকি। এই হুমায়ুন অনেকের মাইক ধরে করছে। কোনো কেন মানুষ বললে কেয়ার করতো না, যে এর উপরে একজন আজ দেখে যে কয় আমার সে করতে পারছে, আমি করতে আছি সব। জিয়াউল হাসানের প্রভাব খাটাইয়া সবসময় হেরা সবসময় এই প্রভাব দেখাইতো। এক রাইতে ধরি লই যাবে, নাইল দিনে এই ধরি লই যাবে, কিছু করতে পারবে না, কিছু না। জিয়া গ্রেফতারের পর থেকে পলাতক তার সাঙ্গপাঙ্গরা। তাদের আইনের আওতায় আনার দাবি সচেতন নাগরিকদের। যদি অন্যায়ভাবে সে যদি কোনো সম্পদ অর্জন করে থাকে, সেটি দুদক রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করতে পারে অথবা বিচার আওতায় আনতে পারেন। দুদক এটাকে ইনকোয়ারি করুক, ইনকোয়ারি করে ভালোভাবে এটা দেখুক, যদি তার হয় অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। গুম আর আয়নাঘরের প্রধান কারিগর জিয়া এলাকায় গড়ে তুলেছেন দানবীরের ইমেজ। প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা, ফাউন্ডেশন সহ বেশ কিছু ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। আমিন বাবু, যমুনা নিউজ। দিনে দুপুরে প্রকাশ্যেই হত্যা, বিচ্ছিন্ন করা হয়েছে হাতের কবজি। তারপর সেই কবজি নিয়ে খুনের সটকে পড়া দৃশ্য ধরা পড়ল সিসি ক্যামেরায়। বিভৎস এই ঘটনা কুমিল্লার দাউদকান্দিতে। পুলিশ বলছে নিহত যুবক ও খুনি দুজনই ছিনতাই, মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িত। হত্যার পর এভাবেই বিচ্ছিন্ন কবজি নিয়ে হেঁটে যাচ্ছিল খুনি। এত বড় ঘটনার পরও পালানোর তাড়া নেই তার। কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর ওলানপুর গ্রামের দুপুরের ঘটনা এটি। নিহত যুবকের নাম মহিউদ্দিন আর হামলাকারী আনিস। প্রত্যক্ষদর্শীরা জানান দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় খুনি। এক হাতের কবজি বিচ্ছিন্নর পাশাপাশি আরেকটি কুপিয়ে জখম করা হয়েছে। তাদের একই গ্রুপের সদস্য বলিয়ে সবাই বলতেছে যে কিছুদিন হলো তাদের সাথে একটা দ্বন্দ্ব, কিন্তু আগে নাকি তারা একসাথেই চলাফেরা করতো। পুলিশ বলছে নিহত মহিউদ্দিনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী ও দাউদকান্দি থানায় ছিনতাই মাদকের একাধিক মামলা রয়েছে। এসব নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ড বলে ধারণা করছেন তারা। মহিউদ্দিন নিজেও ভালো লোক ছিল না, তার পেশা ছিল হলো ছিনতাই করা, মানুষকে মারা, তার হাত পা খুব বেশি চলতো। স্থানীয় লোকজন বলতেছে সে মাদকাসক্ত ছিল এবং মাদকের সাথে সম্পৃক্ত ছিল। তো সম্ভবত তাদের পারিবারিক কোনো জের আছে এবং মাদকের কোনো জের থাকতে পারে। দুইটাকেই আমরা মাথায় রেখে কাজ আগে যাচ্ছি। হত্যা রহস্য উদ্ঘাটনের পাশাপাশি খুনিকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। 2 সপ্তাহ পার হলেও দেশের পূর্বাঞ্চলের বন্যার পানি পুরোপুরি নামেনি। ভুক্তভোগীরা বলছেন পানির ঢলের তীব্রতা এবং নেমে যাওয়ার ধীরগতি দুটোই এবার অস্বাভাবিক। বিশেষজ্ঞরা বলছেন দুর্গত এলাকার জমির গঠন এবং নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানি নামছে ধীরগতিতে। সেই সাথে নদীগুলোয় বাঁধ দেয়ায় ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। অগাস্টের বন্যায় তলিয়ে যায় ফেনীর বেশিরভাগ এলাকা, নষ্ট হয় বাড়িঘর, আবাদি জমি, গবাদি পশু। হঠাৎই বন্যার কবলে পড়ে নোয়াখালীও। টানা 2 সপ্তাহের বেশি সময় ধরে ভোগান্তিতে জেলার কয়েক লাখ মানুষ।
কোনো কিছু বুঝে ওঠার আগেই তীব্র গতিতে বানের পানি ঢুকে পড়ে কুমিল্লার অনেক এলাকায়। প্রাণ বাঁচাতে গিয়ে মূল্যবান জিনিসপত্রও সরাতে পারেননি বানভাসী মানুষজন। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ 10 জেলার কয়েক লাখ মানুষ এখনো পানিবন্দী। বানের পানি কমার পর আবার বেড়েছেও কিছু এলাকায়। পানি নামার যে গতি তা খুব স্বাভাবিক না ভুক্তভোগীদের কাছে। খাল পরিষ্কার নেই, এই কারণে পানিগুলো নামতে পারে না, মানুষ অনেক কষ্ট করতেছে। এখনো দুবার করে বিল্ডিং করে গেছে খালের উপর, এখন এগুলার কারণে আমাদের সমস্ত ব্যাগ ডুবে যায়। আর গ্রামে নদীগুলো না করার কারণে ছোট হয়ে গেছে। ময়লা আবর্জনা থেকে শুরু করে মানে এমন কোনো জিনিস নাই যে খালে আপনি পাবেন না। পানি না নামায় অনেকেই এখনো ফিরতে পারেননি নিজ বাড়িতে। অন্যান্য এলাকায় 2-3 দিনের মধ্যেই বন্যার পানি নামলেও এবার তা কেন হলো না সেই প্রশ্নের জবাব খুঁজেছে বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট। এই নদীর মধ্যে দিয়ে যে পানিটা যাওয়ার কথা সেটা যথেষ্ট পানি যেতে পারে নাই, কারণ প্রবাহ ক্ষমতা অনেকটাই কম। আবার অনেক জায়গাতে নদীর মধ্যে বাঁধ দিয়ে অনেক ধরনের অ্যাক্টিভিটি করা হয়েছে, মাছ চাষ, ধান চাষ, এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটি, সেটাও বাধা দিয়েছে। নদীর লেভেলের বা ফ্লাড প্লেনের লেভেলের যে উচ্চতা, কোনো জায়গাতে লোকালয়ের উচ্চতা কিন্তু তার সাথে কম, যার ফলে একবার পানি ঢোকে ওই পানি আর সহজে বেরোতে পারেনি, এটা একটা কারণ। সেই সাথে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে নদী, খাল, বিল দখলের যে সংস্কৃতি তা আরও ভোগাতে পারে বলেও আশঙ্কা এই বিশেষজ্ঞের। উন্নয়ন এর ধারাবাহিকতায় অনেক জায়গায় আমরা ল্যান্ড রিক্লেমেশন করেছি, নদী ভরাট, ওই ক্যানেলগুলোকে আমরা রাখি নাই, তো যার ফলে পানি নদীর থেকে সমুদ্রে যাওয়ার পথে 2টা মাত্র এক্সিট দিয়ে পানি বের হতে পেরেছে। এই স্ট্রাকচারগুলো এরকম প্রবাহের জন্য ডিজাইন করাও নাই, যার ফলে আমরা দেখেছি যে স্ট্রাকচারগুলো ড্যামেজ হয়েছে, কোনো জায়গাতে ফেলও করেছে। আন্তর্দেশীয় সব নদী নিয়ে ভারত ও মিয়ানমারের সাথে বিজ্ঞানসম্মত আলোচনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা ন্যায্য হিস্যা নিশ্চিতের তাগিদ দিয়েছেন। সেই সাথে গুরুত্বের সাথে নজর দিতে বলেছেন বন্যা ব্যবস্থাপনায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কোলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত কিশোরী স্বর্ণা দাসের বাড়িতে চলছে শোকের মাতম। বাকরুদ্ধ পরিবার, হত্যাকাণ্ডের বিচার চায় এলাকাবাসী। ঘটনার সময় মায়ের সাথেই ছিল স্বর্ণা। চোখের সামনে সন্তানের এমন মৃত্যুতে যেন স্তব্ধ হয়ে গেছেন মা সঞ্জিতা দাস। 8ম শ্রেণীর ছাত্রী স্বর্ণা দাস জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের পরেন্দ্র দাস ও সঞ্জিতা দাস দম্পতির মেয়ে। গেল 1 সেপ্টেম্বর রাতে লালারছড় সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত হয় স্বর্ণা। ঘটনার পর থেকেই বাকরুদ্ধ পরিবার। মেয়েটা লইয়া যাইতাম না, মার বাইর লগে দেওয়া করার লাগে, মেয়েটা পাগল হয়েছে, তাই মামাইন দেখতো, এই জন্য গেছিলাম। দুর্ঘটনা হয়েছে আমার দোলানোর জন্য। আমার বোন যেভাবে আর মারা গেছে এরকম যেন আরো কোনো মায়ের কুল খালি না হয়, আমার মায়ের রক্তাও চাওয়া। ঘটনার 2 দিন পর মরদেহ হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। মৃত্যুর খবর প্রকাশ হতেই সমালোচনার ঝড় ওঠে দেশ জুড়ে। হত্যাকাণ্ডের বিচার চায় এলাকাবাসী। সেটা আসলে খুবই মর্মান্তিক এবং আমরা খুবই শুকাবো, এবং এই পরিবার আসলে তো নিরীহ একটা পরিবার। খুব ভালোবাসি তাই, বাজে সব যেখানে গেছে যেন প্রাইজ পাইছে তাই, ম্যাডাম অনেক তাই আদর করি, সেই তারা ভালো লাগছে দিছে। যেদিন যে যায় দিন খুব গলা ধরিয়া কাঁদছে আমারে, কান্দিয়া কইছে মাঝি যদি কোনো ভুল চুপ করিয়া থাকি তো মাফ করিও। তা আমি কইছি মা গো, মামা বাড়ি মানুষে গেলে খুশি হয়ে যা, মা মঙ্গল মতন ঘুরিয়ে আইব। স্বর্ণা হত্যার ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানিয়ে ভারতে চিঠি পাঠানো হয়েছে। জঘন্য এ কাজের পুনরাবৃত্তি রোধ ও সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। সাবরিনা লিজা, যমুনা নিউজ। খুলনায় ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা বজরুল হাসান 3 দিন ধরে নিখোঁজ। দুপুরে জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন বজরুলের স্ত্রী সাইদা খাতুন। জানান, বজরুল সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অনার্স শেষ বর্ষের ছাত্র ছিলেন। স্ত্রী সন্তান নিয়ে নগরের সোনার বাংলা গলিতে থাকতেন তিনি। পড়াশোনার পাশাপাশি বজরুল হাসান পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন। আন্দোলনে ভূমিকা রাখার পাশাপাশি সাম্প্রতিক বন্যায় দুর্গতদের সহায়তায় কাজ করেছেন তিনি। 5 সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে বজরুল আর
ফিরে আসেননি। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হলেও পুলিশ বজরুলের সন্ধান পায়নি। এ বিষয়ে প্রশাসনের সহায়তা চান বজরুলের স্ত্রী। আজ থেকে খোলা হয়েছে সব পোশাক কারখানা। সাভার, আশুলিয়া ও গাজীপুরের কারখানাগুলোই সকাল থেকে শুরু হয়েছে কার্যক্রম। শিল্পাঞ্চলের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন। সকাল ৮টার পর থেকেই শুরু হয়েছে উৎপাদন। এছাড়া যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সেই সাথে শিল্পাঞ্চলে টহল দিচ্ছে সেনাবাহিনীও। গত কয়েকদিন ধরে চাকরি প্রত্যাশী শ্রমিকদের আন্দোলনের কারণে অসন্তোষ দেখা দেয় শিল্পাঞ্চলে। সে সময় কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে মালিকপক্ষ। পরে শ্রমিক সংগঠনের সাথে বৈঠক করেন বিজিএমইএ এর নেতারা। ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বে আবারও উত্তাল মণিপুর। রাজ্যের জিরবাম ও বিষ্ণুপুর জেলায় শুক্রবার রাত থেকে নতুনভাবে সহিংসতা ছড়ায়। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি লক্ষ্য করে রকেট ছোড়া হয়, পাশাপাশি হয় গোলাগুলি, যাতে প্রাণ গেছে 5 জনের। চলছে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযান। শুক্রবার রাতে ইম্ফলে অবস্থিত মণিপুর রাইফেলসের সদর দফতরে হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। চেষ্টা করা হয় অস্ত্রাগার লুটের। এ সময় ব্যাপক গোলাগুলিও হয়। এর আগে রকেট হামলা চালানো হয় বিষ্ণুপুর জেলায় অবস্থিত রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রীর বাড়ি সহ বিভিন্ন স্থানে। এ সময় রকেট হামলা চালায় বিদ্রোহীরা। কয়েকদিন ধরে দফায় দফায় ড্রোন হামলা চালিয়ে আসছিল সশস্ত্র গোষ্ঠীগুলো। এবারই প্রথম রকেট হামলা হলো। কুকি জনগোষ্ঠী অধ্যুষিত চুনাচাঁদপুরের পাহাড়ি এলাকা থেকে রকেটগুলো ছোড়া হয় বলে জানায় নিরাপত্তা বাহিনী। এতে ঘটনাস্থলে প্রাণ যায় একজনের। এরপরই সহিংসতা ছড়ায় রাজ্যের অপর জেলা জিরিবামে। বিদ্রোহীদের সাথে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে নিহত হয় সশস্ত্র গোষ্ঠীর অন্তত 4 সদস্য। প্রশাসন বলছে সহিংসতার জন্য দায়ী কুকি এবং মেইতে সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীগুলো। সহিংসতার ঘটনায় রাজ্য জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। বিদ্রোহীদের আটক এবং অস্ত্র উদ্ধারে অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গেল বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং কুকিজো উপজাতিদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় 200 শতাধিক মানুষের প্রাণহানি এবং প্রায় 50,000 মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আবারও ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালালো লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার ইসরায়েলের ভূখণ্ডে 30টি কাতিউশা রকেট ছোড়া হয়েছে, সীমান্তবর্তী সামরিক ঘাঁটি ছাড়াও, যা আঘাত হানে গ্যালিলি অঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয় নেতানিয়াহু বাহিনীর একটি হেডকোয়ার্টার। গোলাবর্ষণ করা হয় হাদাব ইয়ারনের সামরিক স্থাপনায়। এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি তেল আবিব। এর আগে শুক্রবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জবাবে পাল্টা হামলা করে হিজবুল্লাহ। আর এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।